ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় পতিত স্বৈরশাসক শেখ হাসিনার বিমানবিকীকরণের প্রকল্প নিয়ে একাডেমিক পরিসরে কাজ করার সুযোগ রয়েছে বলে মনে করি। কারণ নিছক তুড়ি মেরে ফ্যাসিবাদ বা কর্তৃত্ববাদ কায়েম করা সম্ভব নয়, বরং এক্ষেত্রে বিমানবিকীকরণের প্রক্রিয়া কিভাবে সহায়ক ভূমিকায় ক্রিয়াশীল থাকে তা গবেষণার দাবি রাখে। প্রতিপক্ষকে নিয়ন্ত্রণকল্পে তার অধিকার হরণের ক্ষেত্রে বিমানবিকীকরণই কর্তৃত্ববাদের সহজ অবলম্বন। মার্কিন সমাজবিজ্ঞানী ডক্টর জর্জ ইয়ানচে তার ডিহিউম্যানাইজেশন ক্রিশ্চিয়ানস কালচারাল কম্পিটিশন ইন এ মাল্টিকালচারাল ওয়ার্ল্ড বইয়ে লিখেছেন, বিমানবিকীকরণ এটা ইঙ্গিত করে যে ক্ষমতার অপব্যবহারের নেপথ্যে শুধু কর্তৃত্ববাদ টিকিয়ে রাখাই নয়, বিমানবিকীকরণের শিকার প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্য কাজ করে। কোনো গোষ্ঠীকে একবার বিমানবিকীকরণ করা গেলে সেই গোষ্ঠীর অধিকার কেড়ে নেওয়ার ক্ষেত্রে কর্তৃত্ববাদী ক্ষমতা ব্যবহার করা সহজ হয়। শেখ হাসিনা ফ্যাসিবাদ ও কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় তার রাজনৈতিক প্রতিপক্ষ এবং ভিন্ন মতাবলম্বীদের নানাভাবে বিমানবিকীকরণ করেছিলেন। বিশেষ করে দেশের প্রতিবাদী আলেম ওলামা ও জামায়াত শিবির ছিল তার বিমানবিকীকরণ প্রকল্পের মূল টার্গেট। হাসিনার শাসনামল জুড়ে আমরা দেখেছিলাম পুরো রাষ্ট্রযন্ত্রকে প্রধানত আপোষহীন আলেম ওলামা ও জামাত শিবিরের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছিল। সেই সঙ্গে তাদের ডিহিউম্যানাইজ বা বিমানবিকীকরণ করার প্রক্রিয়ায় একদল মিডিয়াকে নিপীড়ক রাষ্ট্রযন্ত্রের সহযোগী হিসেবে প্রচার যন্ত্রের ভূমিকা পালন করতে দেখা গিয়েছিল। গণসম্মতি উৎপাদনের কাজটা তারা নিরবচ্ছিন্নভাবে করেছিল। না বললেই নয়, মূলত আমেরিকার ওয়ার অন টেরর নীতির সুযোগে ফ্যাসিস্ট রাষ্ট্র ও ইসলাম বিদ্বেষী মার্সেনারি মিডিয়ার যৌথ প্রযোজনায় আলম সমাজ ও জামাত শিবিরকে বিমানবিকীকরণ করার প্রকল্প সহজ হয়েছিল। এখন প্রশ্ন হলো, বিমানবিকীকরণ বলতে ঠিক কি বোঝায়? নিউ ইংল্যান্ড বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রফেসর ডক্টর ডেভিড লিভিংস্টোন স্মিথ অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত তার অ্যান ইনহিউম্যানিটি, ডিহিউম্যানাইজেশন অ্যান্ড হাউ টু রেসিস্ট ইট বইয়ে বলেছেন, অন্য পক্ষকে ডিহিউম্যানাইজ করার মানে তাদের শুধু নিকৃষ্ট মানুষ হিসেবেই ভাবা নয়, বরং অর্ধ মানুষ প্রজাতি হিসেবেও দেখা। এক কথায় বিমানবিকীকরণ তখনই ঘটে যখন নির্দিষ্ট কোনো গোষ্ঠীর মানবাধিকার অস্বীকার বা হরণ করা হয় এবং তাদের কর্তাসত্তা, নাগরিক সুযোগ সুবিধা, ভিন্নমত চর্চা ও সভা সমাবেশের অধিকারও প্রত্যাখ্যান করা হয়। সমাজের কোনো পক্ষ বা গোষ্ঠীকে অপর করে রাখাই হলো ডিহিউম্যানাইজেশন। প্রতিবাদী আলেম ওলামা ও জামাত শিবিরের ক্ষেত্রে এই রাজনৈতিক ডিহিউম্যানাইজেশন ঘটিয়েছিল হাসিনার ফ্যাসিস্ট রাষ্ট্রযন্ত্র ও তার সহযোগী মার্সেনারি মিডিয়া। 15 বছর ধরে আলেম ওলামা ও জামাত শিবিরের প্রতি এমন অমানবিক এবং বর্বর নির্যাতন করা হয়েছিল যেন তারা না মানুষ বা উনমানুষ। 2020 সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত আমেরিকার ওরিগন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও যোগাযোগ বিভাগের এক গবেষণায় ডিহিউম্যানাইজেশনের 4টি তত্ত্ব বা পদ্ধতির কথা উল্লেখ করা হয়। সেসবের আলোকে দেশের আলেম ওলামা ও জামাত শিবিরের উপর হওয়া বিমানবিকরণের অবস্থা পর্যালোচনা করা দরকার। প্রথমটি হলো পরোক্ষ ডিহিউম্যানাইজেশন। এই তত্ত্বের মানে অন্য পক্ষের অপমানবোধ তথা সেকেন্ডারি অনুভূতিগুলো অগ্রাহ্য বা অস্বীকার করা। আমরা দেখতাম কারাবন্দী আলেম ওলামা ও জামাত শিবিরের নেতাদের হাতে দড়ি, পায়ে ডান্ডা বেড়ি, গায়ে বুলেট প্রুফ ভেস্ট ও হেলমেট পরিয়ে জনপরিসরে ভয়ঙ্কর সন্ত্রাসী হিসেবে হাজির করা হতো। আবার কখনো গ্রেপ্তারের পর সাধারণ ইসলামী বইপত্রকে জিহাদি বই বলে মিডিয়ার সামনে তাদের জঙ্গি হিসেবে অপবাদ দেয়া হতো। তখন তাদের মধ্যে যে অপমান বোধ ও ক্ষোভ তৈরি হতো তা অগ্রাহ্য করার মাধ্যমে রাষ্ট্র তাদের এক ধরনের ডিহিউম্যানাইজেশন ঘটাতো। এছাড়া মিথ্যা অপবাদ দিয়ে চরিত্র হনন ও মানবিক মর্যাদা ধূলিসাৎ করার চেষ্টাও এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। প্রতিবাদী কণ্ঠস্বর মাওলানা মামুনুল হকের ক্ষেত্রে আমরা তেমনটাই দেখেছিলাম। 2021 সালে সোনারগাঁওয়ে রয়্যাল রিসোর্টের একটি ঘটনায় তাকে কলঙ্কিত করতে দালাল মিডিয়ার সংঘবদ্ধ শিকারী সাংবাদিকতাও স্মরণযোগ্য। দ্বিতীয়টি হল
দ্বিমাত্রিক মনুষ্যতা। এটির প্রথম ধাপে বোঝায় কিছু মানুষকে যখন মানুষ হিসেবে গণ্য করা হয় না, তখন তাদের কোনো পরিশুদ্ধতা, আত্মনিয়ন্ত্রণ, বুদ্ধিবৃত্তি ও যুক্তিবোধ আছে বলে মনে করা হয় না। এক্ষেত্রে তাদের প্রতি বিভিন্ন ঘৃণামূলক ও অপমানসূচক ট্যাগ দেয়া হয়। আলেম ওলামাকে সবসময় জঙ্গি ও মৌলবাদী, আর জামাত শিবিরকে রাজাকার ও স্বাধীনতা বিরোধী শক্তি ইত্যাদি ট্যাগ দিয়ে কোণঠাসা করার চেষ্টা করা হতো। তাদেরও যে পাল্টা বক্তব্য বা যুক্তি থাকতে পারে, কিংবা তাদেরও যে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ থাকা উচিত, সেটি স্বীকার করা হতো না। এমনকি গত বছরের জুলাইয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা অভিহিত করে তাদের দমন পীড়নের বৈধতা তৈরির চেষ্টা করেন স্বৈরাচারী হাসিনা। যাই হোক, এই তত্ত্বের দ্বিতীয় ধাপে বোঝায় মানুষের মনুষ্য প্রকৃতি যখন অস্বীকার করা হয়, তখন আসলে তাদের অধিকারহীন নিম্নবর্গীয় দৃষ্টিভঙ্গিতে দেখা হয়। আয়নাঘরের বন্দীদের বীভৎস নির্যাতনের ঘটনাবলী আমরা ইতোমধ্যেই দেখেছি। এছাড়া মনে পড়ে 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের লাখো জমায়েতের ওপর বিদ্যুৎ নিভিয়ে রাতের অন্ধকারে নৃশংস হত্যা চালানো হয়। সে সময় ট্রিগার হ্যাপি পুলিশ ও আওয়ামী গুন্ডাদের বিরুদ্ধে হেফাজতের ন্যায্য গণপ্রতিরোধকে তাণ্ডব আখ্যা দিয়ে প্রকারান্তে 5 মের গণহত্যার সম্মতি উৎপাদন করেছিল প্রগতিশীল নামধারী একদল মিডিয়া। এছাড়া কোনো বিচার বিবেচনা ছাড়াই আলেম ওলামা ও জামাত শিবিরের নেতাকর্মীদের যখন তখন গ্রেপ্তার, গুম, খুন ও জেল জুলুমে বিপর্যস্ত করা ছিল নিয়মিত ঘটনা। তাদের ছিটে ফোটা মানবাধিকারও দেখা হতো না। লক্ষ্মীপুরে জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার ফয়েজ আহমেদকে তার বাড়িতে ছাদে নিয়ে গুলি করে ছাদ থেকে ফেলে নৃশংসভাবে হত্যা করেছিল র্যাবের সদস্যরা। বিরোধী পক্ষকে নির্মূল করতে রাষ্ট্রীয় প্রণোদনায় এই ডিহিউম্যানাইজেশন প্রকল্প এমন পর্যায়ে পৌঁছেছিল যে শিবির সন্দেহে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহারকে সারা রাত পিটিয়ে মেরেছিল ছাত্রলীগ। এই অভিযোগে নিরীহ দর্জি বিশ্বজিৎকেও দিনের আলোয় কুপিয়ে হত্যা করা হয়। এমন ভয়ানক বিমানবীকরণের শিকড় সমাজ ও রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তৃতীয় তত্ত্বটি হল উপলব্ধিগত ডিহিউম্যানাইজেশন, অর্থাৎ ভিন্ন মতাবলম্বী চিন্তাধারা ও মন মানসিকতা বুঝতে না চাওয়া। ফ্যাসিস্ট হাসিনার দোসর এক শ্রেণীর সেকুলার প্রগতিশীল বাম সবসময় আলেম ওলামার দাবি দেওয়া ও চিন্তাভাবনাকে পশ্চাদপদ ও প্রতিক্রিয়াশীল বলে প্রান্তিক ও অপর করে রাখত। ফ্যাসিস্ট রাষ্ট্রযন্ত্র ও মার্সেনারি মিডিয়া তাদের ন্যায্য প্রতিবাদ বিক্ষোভকেও থোড়াই কেয়ার করত। সমাজের মূল ধারাকে তাদের প্রতি সন্দেহপ্রবণ ও বিকারহীন করে রাখার সব চেষ্টাই ছিল বিদ্যমান। অন্যদিকে স্বাধীন বাংলাদেশ নিয়ে জামায়াতে ইসলামের দৃষ্টিভঙ্গি ও অবস্থান আমলে নেওয়া হতো না। শিবিরের তরুণ প্রজন্মের রাজনৈতিক চেতনায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধারণের বিষয়টিকে মূল্য দেওয়া হয়নি। তাদের বর্তমান ভাবনা চিন্তা উপেক্ষা করার মাধ্যমেও তাদের প্রতি এক ধরনের বিমানবিকীকরণমূলক আচরণ প্রকাশ পায়। চতুর্থ তত্ত্ব গড় অফ মাইন্ড পারসেপশন ফ্রম ওয়ার্কের আলোকে আমরা বুঝতে পারি যে আলেম সমাজ ও জামাত শিবিরেও যে নিজস্ব রাজনৈতিক বুদ্ধিবৃত্তিক এজেন্সি ও অভিজ্ঞতা থাকতে পারে তা অস্বীকার করা। মানুষ হিসেবে তাদের চিন্তা ও অভিজ্ঞতায় যে স্বাতন্ত্র্য আছে তা প্রত্যাখ্যান করার মাধ্যমেও তাদের বিমানবিকীকরণ ঘটে। ডক্টর স্মিথ তার ওই বইয়ে ডিহিউম্যানাইজেশনের পেছনে রাজনৈতিক শক্তির ভূমিকা ও মনস্তাত্ত্বিক প্রক্রিয়াকে চিহ্নিত করেছেন। ফলে ডিহিউম্যানাইজেশন মোকাবেলায় পাল্টা রাজনৈতিক তৎপরতা ও মনস্তাত্ত্বিক সচেতনতার উপর জোর দিয়ে তিনি বলেছেন, রাজনৈতিক তৎপরতা ছাড়া আপনি বিমানবিকীকরণের প্রসার ঠেকাতে পারবেন না। অন্ততপক্ষে আপনাকে দৈনন্দিন জীবনের ছোট ছোট পরিসরে এর মোকাবেলা করতে হবে। যেখানে এটির উপস্থিতি পান সেখানেই সমালোচনায় সরব হন। যারা জনপ্রতিনিধিত্ব করেন তারা যদি ডিহিউম্যানাইজেশনের পক্ষে বিপজ্জনক বক্তব্য দেন, তখন প্রতিবাদ করুন এবং ভোট কেন্দ্রে এর জবাব দিন। ট্যাগিং ও অপরায়ণের রাজনীতি ফ্যাসিস্ট হাসিনার বিমানবীকরণের প্রকল্পের অংশ। তার আমলের রাজনৈতিক ডিহিউম্যানাইজেশনের প্রভাব থেকে আমরা এখনো পুরোপুরি মুক্ত হতে পারছি না বলা যায়। কারণ হাসিনা যুগ পার করা সত্ত্বেও আমরা একটি বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে দেখেছি প্রতিপক্ষকে মৌলবাদী বলে হুঙ্কার ছাড়তে। এমনকি সম্প্রতি বইমেলার একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে এই অন্তর্বর্তী সরকারের এক তরুণ উপদেষ্টাকেও দেখা গেছে আদ্যপান্ত না জেনে তৌহিদি জনতাকে মব আখ্যা দিয়ে উগ্র ভাষায় হুমকি ধমকি দিতে। যদিও পরে তিনি দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু ওই ঘটনার মূল উস্কানিদাতা প্রগতিশীল গোষ্ঠীকে একই ভাষায় সতর্ক করার সাহস তিনি দেখাতে পারেননি।
এর মানে হলো তৌহিদি জনতাকে হাসিনার আমলে যেভাবে ডিহিউম্যানাইজ করা হয়েছিল তার প্রভাব এখনো কারো কারো মধ্যে রয়ে গেছে। এছাড়া সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় তোলা একটি ভাইরাল ছবিতে দেখা গেছে বন্দী এক নিরীহ তরুণ আলেমকে হাতকড়া পরানো অবস্থায় আদালতে নেওয়া হচ্ছে। পক্ষান্তরে আদালতে আনা নেওয়ার সময় গণহত্যাকারী হাসিনার দোসর কিছু বন্দী হেভিওয়েট সাবেক মন্ত্রীদের পরিপাটি পোশাক সহ বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে। তাদের হাতে পায়ে কোনো দড়ি বা ডান্ডাবেড়িও দেখা যায়নি। সুতরাং এতে বোঝা যায় ফ্যাসিস্ট হাসিনার আমলে রাষ্ট্র যে নির্দিষ্ট গোষ্ঠীকে ডিহিউম্যানাইজ করেছিল তা এখনো পুরোপুরি বন্ধ হয়নি। ডক্টর স্মিথের সঙ্গে সুর মিলিয়ে বলি, যেখানেই বিমানবীকরণের লক্ষণ বা প্রচেষ্টা দেখা যাবে সেখানেই প্রতিবাদ বিক্ষোভ জানাতে হবে। বিশেষত নতুন ছাত্র নেতৃত্বের রাজনৈতিক ভূমিকাই পারে বিমানবিকীকরণের প্রভাব থেকে রাষ্ট্র ও সমাজকে মুক্ত করতে।